পাশাপাশি এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পর বিষয়টা আরো অনেক বেশি আলোচিত, সবকিছু চাপা পড়ে গেছে। আমরা জানি যে যমুনার পাশে পাশে মিছিল মিটিং করা নিষিদ্ধ, যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার, ওখানে মহামান্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবস্থান করেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, কিন্তু তার মধ্যেও কেউ কেউ বলছেন যে কিভাবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল একটা সমাবেশ করেছিল, সারা রাত সেখানে অবস্থান করেছে এবং সেখানে একটা সমাবেশ করেছে, বর্তমানে তারা শাহবাগে গিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা কি একচোখা কোনো নীতি? কেউ যমুনার দিকে যেতে চাইলে তাদেরকে পুলিশ বাধা দেয় বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখানে যেতে দেয় না। এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই। শুনেন, এটা বেসিক্যালি হলো কি জানেন? এটা হলো কি একটা ওই যে আমরা মানে এটা এক ধরনের নাটক। নাটক নাটকটা কিভাবে আমি বলি, সরকার সমর্থিত একটা বিক্ষোভ। সরকার বলেছে জি, যে বাবারা জি, তোমরা এরকম করো, করলে জি, আমরা বলতে পারবো আমরা তো চাপের মধ্যে আছি, অতএব এটা করি। সরকার এটা করতে চান এই কাজটা। ওনারা দেখুন, যেখানে আপনি বললেন যমুনার সামনে সমাবেশ বিক্ষোভ করা নিষিদ্ধ। নিষিদ্ধ তো করছে, কে করছে? এই সরকারই তো করছে। সরকারই এই করছে। সরকার করছে না, আইন করছে না। আইন জি, করার জি, সময় তো কথা তো মুখ দিয়ে বলছে না, কারণ অন্য কোনো জায়গাতে বলছে, মুখ দিয়ে না, বলছে। মুখ জি, দিয়ে জি, বলার পর একটা আইন হয়েছে, সেইখানে সমাবেশ হয়েছে। এবং যাতে নাকি এই গরমে, আজকে বেশ গরম ছিল, যাতে নাকি এই গরমে ওইখানে জমায়েত যারা হয়েছে যে কয়েকশো লোক, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য ওয়াসার পক্ষ থেকে তাদেরকে ফ্রি খাবার পানি দেওয়া হয়েছে। তারপরে তারা হুম, যাতে গরমে অতিষ্ঠ হয়ে না যায়, সেই জন্য জি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের উপর ওই যে এক ধরনের পানির বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে। জি, একটা মেশিন শান্তি, আছে আমাদের শান্তি। এখানে, কি জি, ফগিং জি, মেশিন নাকি বলে, এই জি, জি, ওয়াটার ফগিং করা হয়েছে তাদের উপর, যাদের নাকি আরামের সঙ্গে শান্তির মাধ্যমে শীতল ভাবে তারা যাতে নাকি একটা উত্তেজনা ছড়িয়ে দিতে পারে, তারা এই কাজটা করেছে ভাই। এখন আপনি আমাকে বলেন এটা কেন হয়েছে? এখন আপনি ওদের ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যাটা কি? যে এই সিটি কর্পোরেশন, ওয়াসা, এটা তো লোকাল গভর্নমেন্টের আন্ডারে। তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি তো আবার এদেরই ইয়ার দোস্ত। তো উনি হয়তো ওনার বন্ধুদের জন্য এটা করেছেন, এটা করতে পারেন। কিন্তু আমার কথা হলো কি, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একটা দায়িত্বে আছেন, এটা তো ওনার পৈতৃক সম্পত্তি না। জি, উনি জি, চাইলে পারেন না রে ভাই। পৃথিবীর অন্য কোনো দেশ হলে পরে এতক্ষণে ওনার পদত্যাগের দাবি উঠত। জি, কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যে আমরা এটা নিয়ে কিছু বলি না, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই সমস্ত অনিয়ম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো উনি কি এটা পারেন? জি উনি না। কি ওনার যেটা প্রতিষ্ঠান ওয়াসাকে বলতে পারেন যে ওইখানে আমার প্রতিবার বন্ধু বান্ধব একটা বেআইনি কাজ করছে, অতএব এই বেআইনি কাজ করতে যে তারা যখন তৃষ্ণার্ত হবে, তারা যেন হুম, হুম, তৃষ্ণায় হুম। কাতর না হয়, এই জন্য তোমার ওখানে খাবার পানি দাও। আর যাতে তাদের মাথা ঠান্ডা থাকে, এই জন্য উপরে ঠান্ডা স্প্রে পানির করো। কুয়াশা ছড়িয়ে দাও। এটা কি বলতে পারে কেউ, বলেন ভাই? জি না, জি আমাদের না, জি যেন না। হচ্ছে, হয়েছে আজকে। এটা ছবি দেখেছি আমরা, ভিডিও দেখেছি, হয়েছে। তো এইভাবেই চলছে দেশ। জি। এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে সরকারটা এসেছে, এদের মতো বেশি বৈষম্য আমি এর আগে কোন সরকারকে করতে দেখিনি। হুম, অনেক ধন্যবাদ। না, অনেক বৈষম্য করছে, বৈষম্যের শিকার হচ্ছে। গত ৯ মাসে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, আপনি যেহেতু এই কথা বললেন বৈষম্য। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, আমরা সেটা জানি। জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে বা তথাকথিত বিপ্লব যেটিই হোক না কেন, কেউ বলেন জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের উপর, কেউ বলেন আরো অনেক ব্যাখ্যা দেন। মাহফুজ আলম আমাদের যিনি এখন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তার একটা কথা অতীতে বলেছেন তিনি, এটা ভাইরাল হচ্ছে এখন আবার নতুন করে। সেখানে তিনি বলেছেন এটা কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র এবং শেখ হাসিনাকে সরানো, রিজিম চেঞ্জ করার এবং ২০০০ লোক শহীদ হওয়া, শহীদ হয় নাই আসলে, ২০০০ লোক শহীদও হয় নাই। এটা একটা চক্রান্ত তিনি স্পষ্ট করে বলেছেন। এখন আমাদের নাহিদ ইসলাম আবার ঘোষণা দিয়েছেন, এখন যে আলোচনাগুলো চলছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, যুবলীগ নিষিদ্ধকরণ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধকরণ, নাহিদ ইসলাম বলছে আবার মার্চ টু ঢাকা শুরু হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। এটাও কি জাতির সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে? মাহফুজ আলম যে কথাটি বলছেন যে এটা ২০০০ লোক শহীদ হয় নাই, ওইটা কোনো হাসিনার রিজিম চেঞ্জ করা হয়েছে, চক্রান্ত করে হাসিনাকে সরানো হয়েছে। এখন কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আরেকটা চক্রান্ত চলছে? আপনার বিশ্লেষণ কি?
হ্যাঁ, চক্রান্ত শব্দটা ব্যবহার আমি করবো না। করবো না এই কারণে কি, ওনারা কেন করছেন আমি জানি না, করলে করছেন, না করে না করছেন, মনে করে না, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যেটা বলবো, হাসিনা সরকারের যে পতন হয়েছে সেটাকে, ওটা আসলে এক ধরনের লড়াই ছিল। জি। হাসিনার সঙ্গে হাসিনার বিরোধীদের একটা লড়াই ছিল, এবং সেই লড়াইয়ে আনফরচুনেটলি হাসিনার জন্য, হাসিনার জন্য যেটা দুর্ভাগ্য সেটা হলো দেশের মানুষ হাসিনার পক্ষ নেয় নাই। দেশের মানুষ যারা হাসিনার বিরোধী ছিল তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। শেখ হাসিনা একা হয়ে গেছেন এবং শেখ হাসিনা সেই লড়াইয়ে পরাজিত হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা এইটাকে বলি, আপনি মাহফুজ আলম যে বিপ্লব হিসেবে কথাটা আখ্যায়িত বলছে, করেন। কোটার কথা বলা হয়েছে, বৈষম্যের কথা বলা হয়েছে, সাধারণ আমি বলি জনগণ আপনাকে, কিন্তু তাদের এই যে প্রতারণায় নেমে যেটাই এসছে বলুক মাঠে। ভাই শুনেন, যে যেটাই বলুক সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো গিয়ে আমি যেটা বললাম সেটা, যে এটা একটা লড়াই ছিল এবং এই লড়াইয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে। সব লড়াই কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নেই, বিভিন্ন লড়াইয়ে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে। অনেকগুলো লড়াইয়ের স্টেজ থাকে, সেই স্টেজ অনুযায়ী তার বিরোধী পক্ষ অগ্রসর হয়েছে এবং হাসিনা একের পর এক, মানে চেইন রিয়াকশন যেটাকে বলে, সে একের পর এক সিরিজ অফ এরর তার মধ্যে, তার সিদ্ধান্তে ছিল, যে কারণে একটার সঙ্গে একটা এরর সে যুক্ত হয়েছে, একটার সঙ্গে একটা ভুল সে করেছে, এবং সেই ভুলের খেসারত হিসেবে তার প্রতিপক্ষরা আবার একটার পর একটা, একটার পর একটা জোরদার আন্দোলন করার জন্য যুক্তি দিয়েছে, পদক্ষেপ দিয়েছে, কর্মসূচি দিয়েছে। সামগ্রিকভাবে এটা ছিল একটা ওয়ার বিটুইন ফ্যাসিবাদী হাসিনা গভর্নমেন্ট ভার্সাস আদার্স, এবং জনগণ আদার্সের সঙ্গে ছিল। এবং সেখানে কিন্তু একটা কোনো, এখন যারা দাবি করছে যে আমরা করছি তোমরা করছি, ভাই এইগুলি কিছুই না। এই ছাত্ররা দাবি করতেছে আমরা এসি পার্সন, এগুলি কিচ্ছু না রে ভাই। এর সঙ্গে জনগণ সম্পৃক্ত ছিল, এবং শেষ পর্যায়ে এসে জনগণ সম্পৃক্ত থাকলে কিছু হয়ে যেত আমি তাও মনে করি না। শেষ পর্যায়ে এসে জনগণের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। ক্যান্টনমেন্ট যদি জনগণের সঙ্গে না থাকতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। ক্যান্টনমেন্ট দেখেছে জনগণের দাবিটা, কিন্তু জনগণ, আমি আবারও বলছি, এখানে কিন্তু জনগণ ছিল, ছাত্র শ্রমিক জনতা সবাই ছিল, গৃহবধূ ছিল, কিশোর কিশোরী ছিল, সবাই কিন্তু পার্ট অফ, এদের এক নামে ডাকবো আমি জনগণ হিসেবে। জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল হাসিনার দুঃশাসনে, এবং সেই সময় জনগণের সঙ্গে সমর্থন জুগিয়েছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী যখন জনগণকে সমর্থন দিয়েছে, অবধারিতভাবে সেনাবাহিনী হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এই জায়গাটাতে এসে শেখ হাসিনা হেরে গেছেন, সাধারণ মানুষ জয়ী হয়েছেন। এখন কেউ কেউ তার তার জায়গা থেকে বলার চেষ্টা করছে যে আমি ছিলাম মাস্টার মাইন্ড। এই কথা বলে যদি কেউ আনন্দ পায়, পেতেই পারে। আমাদের ইউনুস সাহেব আবার এই মাহফুজ আলমকে নিয়ে বিশ্ব দরবারে পরিচয় করে দিছে, উনি ছিলেন মাস্টার মাইন্ড। তাহলে ইউনুস সাহেব কি ছিল? ইউনুস সাহেব কি ছিল? মাস্টার ইউনুস মাইন্ডের ফাদার। মাস্টার মাইন্ড ছিল না? তাহলে ইউনুস সাহেব না মাস্টার হলে মাইন্ড। সে তাহলে কেন, তাহলে সে মাস্টার মাইন্ডকে কেন মাথার উপরে রাখে না? মাস্টার মাইন্ড কেন তার অধীনস্থ মতো একটা মন্ত্রণালয় দিয়ে রাখছে? এইগুলো হলো যার যার মতো নাটক। সবাই তার তার মতো করে নিজেকে মানে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছে এগুলো। জি। লোক সংখ্যা যেটা মারা গেছে সেটা আমি বলি আপনাকে, এই যে আমি যদি এটাকে আন্দোলনের সফল হিসেবে যদি এই সরকারকে ধরি, এই সরকার যে আন্দোলনের সরকার না, এটা আমি বলি আপনাকে, এই সরকারের আন্দোলনের সরকার না। দুটা কারণে না, দেখেন আমি একটা প্রমাণ দিই আপনাকে। একটা নম্বর হলো এই সরকারে যারা আছেন এদের মধ্যে আমার হিসেবে উপদেষ্টাদের মধ্যে 80% এর সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের শারীরিক, সম্পর্ক। মানসিক, অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। কারোর সঙ্গে ছিল না, 80% সঙ্গে ছিল না। পরিষ্কার। তারা বাই চান্স দায়িত্ব পেয়ে গেছে, এখন তারা এখানে বসে বসে শাসন চালাচ্ছে, গদির সুবিধা নিচ্ছে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো যে এরা দায়িত্ব নেওয়ার পর তারা এই আন্দোলনের চেতনাটাকেও ধারণ করতে পারে না। ধরে নিলাম তারা আন্দোলনের সঙ্গে ছিল না, কিন্তু চান্স তো পাইছে, দায়িত্ব পেয়ে গেছে, তারা চেতনাটাকেও ধারণ করতে পারে না। পারে নাই কিভাবে? তারা এখনো ঠিকই করতে পারে নাই, গুইনেই শেষ করতে পারে নাই যে কতজন লোক এই আন্দোলনে মারা গেছে। আচ্ছা। কোন ফিগার নাই জি, এদের কাছে, জি। কোন ফিগার নাই। না, 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 না। যে কোনো দেশের সবচেয়ে বড় সংগঠন কোনটা? গভর্নমেন্ট ইটসেলফ। গভর্নমেন্ট হলো সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
সেই সবচেয়ে বড় প্রতিষ্ঠানটা এখনো বলতে পারে না কতজন লোক মারা গেছে। তাদের কাছে জি, জি, জি। একমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটের একমাত্র তথ্য হলো, ফিগার হলো জাতিসংঘের একটা অনুসন্ধানী তদন্ত দল আসছিল, তাদের দেওয়া ফিগার, যে ফিগারে বলা হয়েছে 1400 জন। কিন্তু জাতিসংঘ একটা ক্ষতি করে দিয়ে গেছে। ক্ষতি করে দিয়ে গেছে কি, বলছে এই হিসাবটা হলো 15 আগস্ট পর্যন্ত। আরেক বেকায়দা, শেষের 10 জি, দিন জি, তাহলে জি। মারা গেছে কিন্তু। এখন হ্যাঁ, হ্যাঁ। সরকার যে একটা ছোটখাটো হিসাব বের করছে, সেটার মধ্যে দেখলাম যে 864 না এরকম একটা ফিগার বোধ হয় আছে। জি, 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 তাহলে জি। 864 আর 1400 মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে 550 একটা গ্যাপ, এগুলি কারা? এগুলি তাহলে হুম, 5ই আগস্টের পরে মারা গেছে। এখন যদি জি, এগুলি জি। 5ই আগস্টের পরে মারা যেয়ে থাকে, এই হত্যাগুলির জন্য দায়ী কে? ততক্ষণে তো বিজয় হয়ে গেছে। আপনি বিজয়ের আগের পুলিশ হত্যা বাদ দিলাম, ততক্ষণে তো বিজয় হয়ে গেছে। বিজয় হওয়ার পর যে আপনি 550 লোককে মারলেন, এটা কি এটা মারার কোন ধরনের আইনগত অথবা নৈতিক বৈধতা কারো আছে? কারো নাই। জি না, জি। এদের হিসাবটা কোথায় আসবে? এদের হত্যার বিচারটা কে করবে? এইটা নিয়ে কথা বললেই, জিজ্ঞাসা করলেই কবি নীরব। তখন আর কবি জি, কোনো কথা বলে না। হুম, তো ভাই জি। এই রোগের চিকিৎসা কি?